আজকের ভিডিওতে তোমাদের স্বাগত। আজকের বিষয়ের টপিক হলো সায়েন্স অ্যান্ড টেক, অর্থাৎ সায়েন্স এবং টেকনোলজি বিষয়ক যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলি সেগুলি আমরা আজকের ক্লাসে দেখব। প্রথমে দেখি নিউ দিল্লি ডিক্লারেশন অফ এআই, অর্থাৎ নিউ দিল্লিতে একটি মিটিং হয়েছিল, সেখানে একটি ডিক্লারেশন প্রকাশ হয়েছিল মিটিংয়ের শেষে। সেটি কী বিষয় ছিল? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা, সেই বিষয়ে যে ডিক্লারেশন সেটি হলো নিউ দিল্লি ডিক্লারেশন। যদি বলা হয় যে সংস্থাটির নাম কি, যাদের মিটিংয়ে এই ডিক্লারেশন প্রকাশ করা হয়েছিল, তাহলে হবে গ্লোবাল পার্টনারশিপ অন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। গ্লোবাল পার্টনারশিপ অন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। নিউ দিল্লি ডিক্লারেশন যদি বলা হয় কী সম্পর্কিত, বলতে হবে এআই সম্পর্কিত। এবং তাহলে আমরা জিপিএআই এই যে সংস্থাটি, এর একটু ইতিহাস জেনে নিই। প্রথম 2018 সালে G7 একটি সামিট, সেখানে ফ্রান্স এবং কানাডা তারা এই প্রসঙ্গটি উত্থাপন করেছিল এবং অফিসিয়ালি লঞ্চ হয়েছিল 2020 সালে জিপিএআই। এরপরে যদি দেখা যায় যে ফাউন্ডিং, প্রথমে স্টার্টিংয়ের সময় 15টি মেম্বার ছিল, মেম্বার কান্ট্রি ছিল, যাদের মধ্যে ইন্ডিয়াও একটি ছিল, এবং পরবর্তীতে এই সংখ্যাটি বেড়ে দাঁড়ায় 29টি মেম্বার কান্ট্রি, এবং এদের মধ্যে একটি ইইউ অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়ন একটি সংস্থা, তারা একসঙ্গে যুক্ত অনেকগুলি ইউরোপিয়ান কান্ট্রি। মোট মিলিয়ে এদেরকে একটি ধরে মোট 29টি মেম্বার কান্ট্রি। এবং এর সঙ্গে আরেকটি বিষয় মনে রাখার, যে যেমন আমরা পড়লাম যে দিল্লি ডিক্লারেশন, নিউ দিল্লি ডিক্লারেশন, তেমনই একটা ছিল ব্লিচলে ডিক্লারেশন, ব্লিচলে পার্ক ডিক্লারেশন। অর্থাৎ কি, যে ইউকেতে ব্লিচলে পার্ক, এখানে যে মিটিংটি অনুষ্ঠিত হয়েছিল, সেই মিটিং অনুযায়ী একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরই একটি বিবৃতি প্রকাশ হয়েছিল, তার নাম ছিল ব্লিচলে পার্ক ডিক্লারেশন। এরপরে যদি আমরা দেখি যে ভারতের নতুন মিসাইল ডিফেন্স সিস্টেম, অর্থাৎ বাইরে থেকে বিভিন্ন মিসাইল অ্যাটাক, সেগুলি প্রতিরোধ করার জন্য ভারতীয় সংস্থা ডিআরডিও, ডিফেন্স অ্যান্ড রিসার্চ অর্গানাইজেশন, যে ডিফেন্স অ্যান্ড রিসার্চ অর্গানাইজেশন যে আছে, ডিপার্টমেন্ট অফ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, তো এই সংস্থাটি একটি নতুন সিস্টেম তৈরি করেছে, যেটি ভারতকে মিসাইলের হাত থেকে রক্ষা করবে। তার নাম আকাশ ওয়েপেন সিস্টেম। আকাশ ওয়েপেন সিস্টেম এটি হলো ভারতীয় মিসাইল ডিফেন্স সিস্টেম। এবং এই যে আকাশ ওয়েপেন সিস্টেম, এগুলিতে যে মিসাইলগুলি ব্যবহার হয় সেগুলি সারফেস টু এয়ার মিসাইল, শর্ট রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইল। এবার 2023 সালের অস্ত্রশক্তি যে মহড়া হয়, সেখানে এর প্রদর্শন করানো হয়েছিল। এবং এর সাথে সাথে আমাদের মনে রাখতে হবে যে পেট্রিয়ট, অর্থাৎ MIM-104 পেট্রিয়ট, এটি হলো আমেরিকার মিসাইল ডিফেন্স সিস্টেম। একইরকমভাবে আয়রন ডোম আমরা জানি ইসরায়েল, তার মিসাইল ডিফেন্স সিস্টেম। তাহলে আমেরিকারটি হলো পেট্রিয়ট, এটি কিছুদিন আগে নিউজে ছিল, কারণ ইউক্রেন, সেখানেও আমেরিকা এবং তার অনেক অ্যালাইড কান্ট্রি যারা আছে, তার যে মিত্র দেশগুলি, সেগুলি তারা এই পেট্রিয়ট, এই মিসাইল ডিফেন্স সিস্টেম ব্যবহার করে। এবং কিছুদিন আগে রাশিয়া ইউক্রেন ওয়ার এর কারণে রাশিয়া এটি বিধ্বস্ত করেছিল, পেট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেম। এরপরে আমরা দেখি যে গগনয়ান, অর্থাৎ ভারতের যে মহাকাশচারী যাবে এমন একটি যান, এমন একটি মিশন, সেটি হল মহাকাশ যান যাবে এমন, অর্থাৎ তার মধ্যে ক্রু থাকবে, অর্থাৎ ম্যান্ড মিশন। সেটির নাম হলো গগনয়ান মিশন। এই গগনয়ান মিশনের, যেটি 2023 সালে লঞ্চ হওয়ার কথা ছিল, কিন্তু বর্তমানে সে ডেট পিছিয়ে যাওয়াতে 2024 সালে লঞ্চ হবে। তার টেস্ট ফ্লাইট ছিল 2023 সালের 21শে অক্টোবর। এবং এর বিষয়ে একটি নিউজ হলো যে ব্যায়াম মিত্রা এই নামে ইসরোর তৈরি একটি রোবট, মহিলা রোবট, এই ফ্লাইটে এই যে গগনয়ান যান তার মধ্যে থাকবে। তার নাম হবে ব্যায়াম মিত্রা, মহিলা রোবটটির নাম। ব্যায়াম মানে হলো মহাকাশ, এবং ব্যায়াম মিত্রা অর্থাৎ এই মহাকাশ যাত্রীদের যে সঙ্গী হবে এই রোবট। এবং এই যে গগনয়ান, সেখানে 3 জন যাত্রী থাকবেন, এবং তারা 3 দিন যাত্রা, তাদের মোট যাত্রার সময় হবে 3 দিন। এবং 400 কিলোমিটার উচ্চতার অরবিটে তারা পৃথিবীর বাইরে কক্ষপথে তাদের পৌঁছে দেওয়া হবে এই গগনয়ান যানের মধ্য দিয়ে। এরপরে যদি আমরা দেখি যে আর্টেমিস 2 মিশন, নাসার আর্টেমিস 2 মিশন, এগুলি চন্দ্র মিশন অর্থাৎ মুন মিশন, এগুলিতে প্রত্যেক বছর আগামীতে হয়তো বা আর্টেমিস 3 আসবে। আপাতত আর্টেমিস 2, যেটির সময় হলো 2025 সাল লঞ্চের সময়। সেখানে প্রথম মহিলা হিসেবে চাঁদে পদার্পণ করবেন তিনি হলেন ক্রিস্টিনা কচ। ইনি হবেন প্রথম মহিলা যিনি চাঁদের মাটিতে
পদার্পণ করবেন, এবং আরেকজন যিনি ভিক্টর গ্লোবার, ইনি প্রথম কালো মানুষ হবেন, অর্থাৎ প্রথম পার্সন অফ কালার ইনি হতে চলেছেন যিনি প্রথম চাঁদের মাটিতে পদার্পণ করবেন। অর্থাৎ কি কি নাম পেলাম? ভিক্টর গ্লোবার এবং ক্রিস্টিনা স্কচ। আমাদের যদি জিজ্ঞেস করা হয় যে প্রথম ভারতীয় কে যিনি মহাকাশে গেছিলেন, ভারতীয় তো কেউ এখন অবধি চাঁদে পৌঁছাতে পারেননি, তবে যিনি মহাকাশে গেছিলেন তিনি ছিলেন রাকেশ শর্মা। প্রথম ভারতীয় মহাকাশচারী। এরপরে স্লিম মিশন, অর্থাৎ এটি জাপানের একটি মিশন, যার আরেকটি নাম হলো মুন স্নাইপার। যদি বলা হয় যে মুন স্নাইপার বা স্লিম মিশন, সেটি কার মিশন? সেটি হলো জাপানের যে এরোস্পেস যে সংস্থা, তার নাম জাক্সা। এই জাক্সার একটি মিশন হলো মুন স্নাইপার বা মিশন স্লিম। এরপরে কি এটি কিছুদিন আগে লঞ্চ হয়েছিল এবং গত 24শে জানুয়ারি এটি চাঁদে পদার্পণ করেছে। এবং চাঁদ মিশনের মধ্যে যদি আমরা দেখি যেগুলি মুনের উদ্দেশ্যে মিশন, যেমন ছিল লুনা 25, আমরা দেখেছিলাম যে আমাদের চন্দ্রয়ান 3 ইয়েতে চাঁদে পদার্পণ করার কিছুদিন আগে এই মিশনটি, রাশিয়ার এই মিশনটি নিউজে ছিল, কারণ এটি ব্যর্থ হয়েছিল। লুনা 25 25তম লুনা মিশন, কার দ্বারা? রাশিয়ার যে স্পেস এজেন্সি, তার নাম হলো রসকসমস। এবং এর সাথে আমরা যদি দেখি আরও চায়নার তৈরি এই যে চায়নার যে সেনজু মিশন, সেনজু 17 মিশন, এগুলিও ম্যানড মিশন, অর্থাৎ এগুলিতে করে মানুষকে মহাকাশে পাঠানো হয়। চায়না তার ভবিষ্যৎ যে অ্যাস্ট্রোনটরা আছেন তাদের উদ্দেশ্যে, তাদেরকে ট্রেনিংয়ের উদ্দেশ্যে এই মিশনগুলি ব্যবহার করে থাকছেন। তো কিছুদিন আগে তাদের সেনজু 17 এই মিশনটি কমপ্লিট হলো, এবং এর জন্য ব্যবহৃত যে রকেটটি ছিল তার নাম ছিল লং মার্চ 2F রকেট। এবং আমাদের যদি চন্দ্রযান থেকে কিছু পুরনো জিনিস বলি, যেমন আমাদের চাঁদের মধ্যে চাঁদের সাউথ পোলে আমাদের চন্দ্রযান 3 যে স্থানে ল্যান্ড করেছে তার নাম ভারত সরকার দিয়েছিল শিবশক্তি। এবং যে স্থানে চন্দ্রযান 2 তার যে ধ্বংসাবশেষ পাওয়া হয়েছিল, অর্থাৎ যে স্থানে চন্দ্রযান 2 ক্র্যাশ ল্যান্ড করেছিল তার নাম ছিল তিরঙ্গা। এরপরে আমাদের চন্দ্রযান চাঁদের সাউথ পোলে সালফার মৌলের উপস্থিতি আবিষ্কার করেছে। এবং তার সাথে দেখতে গেলে নাসার যে মার্স অর্থাৎ মঙ্গল গ্রহে কৃত্রিমভাবে অক্সিজেন তৈরি করতে সক্ষম হয়েছে নাসা। আমাদের আরেকটি জিনিস এখানে মনে রাখার, যে নাসার যে পার্সিভারেন্স মিশন ছিল সেটি মঙ্গলের উদ্দেশ্যে ছিল, অর্থাৎ পার্সিভারেন্স মিশন কার উদ্দেশ্যে? মঙ্গলের উদ্দেশ্যে, এবং কার দ্বারা পরিচালিত? নাসা। এরপরে কিছু কোশ্চেন, যেমন ভারতীয় একটি বেসরকারি স্পেস টেক কোম্পানি আছে, অর্থাৎ স্পেস টেকনোলজির কোম্পানি, যার নাম হলো স্কাইরুট এরোস্পেস। তাদের তৈরি একটি রকেট হলো বিক্রম-1। তারা বিক্রম-1 এই রকেটটি তৈরি করেছে, এবং কোম্পানিটির নাম হলো স্কাইরুট এরোস্পেস। এবং ডর্নিয়ার একটি এয়ারক্রাফট, অর্থাৎ একটি এয়ারক্রাফট, এবং এর তৈরি করেছে HAL অর্থাৎ হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড। এই হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড আমরা জানি আরও তেজাস যে আছে, তেজাসও তৈরি করেছে এই হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড। তাদের তৈরি নতুন একটি এয়ারক্রাফট, তার নাম হলো ডর্নিয়ার DO-228। ডর্নিয়ারটি মনে রাখার বিষয়। এবং এরপরে আমাদের প্রতিবেশী দেশ ভুটান, তারা ন্যাশনাল ডিজিটাল আইডি ব্যবস্থা প্রচলন করতে শুরু করেছে। অর্থাৎ ন্যাশনাল ডিজিটাল আইডি, আমাদের যেমন আধার ইউজ হয় একটি ন্যাশনাল আইডি হিসেবে, সেরকমই ভুটান ন্যাশনাল ডিজিটাল আইডি ব্যবহার করতে চলেছে। এবং আরেকটি বিষয়, যে এটি হবে ব্লকচেন টেকনোলজির উপরে নির্ভরশীল, অর্থাৎ ভুটান ব্লকচেন টেকনোলজি ব্যবহার করে ন্যাশনাল ডিজিটাল আইডি ব্যবস্থা প্রচলন করতে চলেছে। এবার ব্লকচেন আমরা শুনে থাকি সাধারণত ক্রিপ্টোকারেন্সি যে সমস্ত ট্রানজাকশন হয় তার হিসেব নিকেশ, তার ইতিহাস, তথ্য সব ব্লকচেনে জমা হয়। এই ব্লকচেন যে আছে, ব্লকচেন থেকে আমরা আসলাম ক্রিপ্টো। এবং যদি বলা হয় যে ক্রিপ্টো অ্যাডাপ্টেশন ইন্ডেক্স, এর আগে গত বছরের র্যাঙ্ক অনুযায়ী 1 নম্বরে কে ছিল? ভারতের র্যাঙ্ক ছিল 1 নম্বর ক্রিপ্টো অ্যাডাপ্টেশন ইন্ডেক্সে। অর্থাৎ ক্রিপ্টোকারেন্সির বিষয়ক যে
নীতি নির্ধারণ এবং তাদের অ্যাডাপ্টেশন অর্থাৎ তাদের প্রচলন বৃদ্ধি তার দিক থেকে এই র্যাঙ্ক প্রকাশ করে ইন্ডিয়া প্রথম স্থানে ছিল। এরপরে আমরা যদি দেখি যে খাম্বাত উপসাগর অর্থাৎ গুজরাটের কাছে যে গালফ অফ কাম্বে আছে অর্থাৎ খাম্বাত উপসাগর, সেখানে একটি নতুন ধাতু পাওয়া গেছে। নতুন ধাতু নয়, মানে একটি রেয়ার ধাতু, যার নাম হলো ভ্যানাডিয়াম। এই ভ্যানাডিয়াম ধাতু, কারণ কি আম, শেষে আম থাকলে, কোনো মৌলের নামের শেষে আম থাকলে তারা ধাতু। অর্থাৎ কোথায় পাওয়া গেছে ভ্যানাডিয়াম? খাম্বাত উপসাগরে। একই রকমভাবে সুতলেজ নদীতে আইআইটি রোপারের কিছু রিসার্চার তারা পেয়েছে অপর একটি রেয়ার ধাতু, যার নাম হচ্ছে ট্যান্টালুম। ট্যান্টালুম ধাতুটি খুবই শক্ত একটি ধাতু এবং এর অনেক ব্যবহার আছে শক্ত ধাতু হিসেবে। ট্যান্টালুম এটি একটি রেয়ার ধাতু যেটি পাওয়া গেছে আইআইটি রোপারের যে রিসার্চাররা তারা পেয়েছেন সুতলেজ নদীতে। আমাদের মনে আছে যে কিছুদিন আগে জম্মু অ্যান্ড কাশ্মীরে কিসের লিথিয়ামের ভান্ডার পাওয়া গেছিল, লিথিয়াম। এবারে কি সুতলেজ নদীতে ট্যান্টালুম এর আবিষ্কার এর উপস্থিতি পাওয়া গেছে এবং খাম্বাত উপসাগরে সেখানে ভ্যানাডিয়াম। এরপরে ভাসিনী কি একটি এআই প্ল্যাটফর্ম, অর্থাৎ এর ভিতরে এআই যুক্ত আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এমন একটি প্ল্যাটফর্ম যেটি ভারতীয় ভাষাকে অনুবাদ করবে। কিছুদিন আগে নরেন্দ্র মোদীর একটি কাশী তামিল সঙ্গম এরকমই একটি কোনো অনুষ্ঠান ছিল, যেখানে বানারসিতে এখানে এই ভাসিনী এর ব্যবহারের মাধ্যমে সরাসরি হিন্দি ভাষা, প্রধানমন্ত্রীর হিন্দি ভাষণকে সরাসরি তামিল ভাষায় অনুবাদ করা হয়েছিল। এবং এই যে অ্যাপটি, এটি ভারত সরকারের একটি অ্যাপ, তার নাম ভাসিনী। এই প্ল্যাটফর্মটির নাম ভাসিনী। যদি বলা হয় যে ভাসিনী কিসের সাথে সম্পর্কিত, বলতে হবে ভারতীয় ভাষা অনুবাদ। এবং তারপরে আমাদের জানতে হবে জেমিনাই হলো কি গুগলের তৈরি একটি এআই। গুগল অর্থাৎ অ্যালফাবেট বা গুগল, তাদের তৈরি একটি এআই হলো জেমিনাই। এই জেমিনাইয়ের এর আগে কি ছিল? বার্ড ছিল গুগলের এআই। কিন্তু কি যে সেই বার্ড, সে শুধু টেক্সট, অর্থাৎ যে আমরা চ্যাট জিপিটি ইউজ করার সময় দেখি যে শুধুমাত্র লিখা, অর্থাৎ লিখার মাধ্যমে সে সব কিছু প্রকাশ করতো, সেরকম ছিল বার্ড। কিন্তু জেমিনাই তার থেকে অনেক উন্নত ভার্সন। এবং যদি আমরা চ্যাট জিপিটির কথা বলি, চ্যাট জিপিটি কে তৈরি করেছিল? চ্যাট জিপিটি যদি বলা হয়, চ্যাট জিপিটি আবিষ্কার করেছিল চ্যাট জিপিটি, তার নাম হলো ওপেন এআই। এই কোম্পানিটি আবিষ্কার করেছিল চ্যাট জিপিটি। এবং এই ওপেন এআই এর সিইও যদি বলা হয়, সিইও হবেন স্যাম অল্টম্যান। কিছুদিন আগে এই বিষয়টি খুব নিউজে ছিল, কারণ স্যাম অল্টম্যানকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল এবং তারপরে আবার তিনি সিইও হয়ে নিযুক্ত হয়েছেন সেই একই কোম্পানিতে, ওপেন এআইতেই। এরপরে আরেকটি মনে রাখার বিষয় যে চ্যাট জিপিটি, এই জিপিটি হলো জেনারেটিভ প্রি ট্রেন্ড ট্রান্সফর্মার, অর্থাৎ প্রি ট্রেন্ড ট্রান্সফর্মার, অর্থাৎ চ্যাট জিপিটি এর ফুল ফর্ম জিজ্ঞেস করা হলে আমরা বলতে পারবো যে জেনারেটিভ প্রি ট্রেন্ড ট্রান্সফর্মার। এরপরে VONR অর্থাৎ কি? ভয়েস ওভার নিউ রেডিও। আমরা জানি যে VOLTE এটা কি 4Gর সাথে যুক্ত ছিল, যে 4Gর যে ভয়েস ট্রান্সফার যে ব্যবস্থা, তার নাম ছিল VOLTE, অর্থাৎ ভয়েস ওভার লং টার্ম এভলিউশন ছিল LTE। এখানে এখন হয়েছে VONR। এটি এখনও ইন্ডিয়াতে শুরু হয়নি, এটি 5G রিলেটেড একটি, যদি 5G থাকে কোনো ফোনে, কেবলমাত্র সেই ফোনে এই পদ্ধতিতে ভয়েস ট্রান্সফার হওয়া সম্ভব। তো 5Gর জন্য কি VONR অর্থাৎ ভয়েস ওভার নিউ রেডিও, এটি একটি 5Gর সঙ্গে রিলেটেড টেকনোলজি, এগুলি আসতে পারে। এবার 5Gর পরে 6G ল্যাব নোকিয়া তৈরি করতে চলেছে। 6G ল্যাব, যেটি কোথায় হবে? বেঙ্গালুরুতে, ভারতের বেঙ্গালুরুতে নোকিয়া একটি তাদের ল্যাব তৈরি করতে চলেছে, যার নাম হবে 6G ল্যাব, অর্থাৎ 6G বিষয়ক রিসার্চের জন্য নোকিয়া বেঙ্গালুরুতে একটি ল্যাব তৈরি করতে চলেছে। এরপরে কার টি সেল থেরাপি হলো কি? একটি ক্যান্সারের একটি চিকিৎসা, যেটি হলো কার টি সেল, অর্থাৎ আমাদের হোয়াইট ব্লাড সেল থাকে, তার মধ্যে একটা টাইপ হচ্ছে হোয়াইট ব্লাড সেলের একটি টাইপ হলো টি সেল। সেই টি সেল থেরাপি এটি এক প্রকারের
ক্যান্সার থেরাপি, যেটি ইন্ডিয়াতে আবিষ্কৃত হয়েছে নতুন, যেটি হলো নাম হলো কার টি সেল থেরাপি। এরপরে চায়নাতে দেখতে পাবো যে 4th জেনারেশন নিউক্লিয়ার রিঅ্যাক্টর তারা একটি প্রতিষ্ঠা করতে চলেছে, যেটি হলো সিন্দওয়ান প্লান্ট। তাদের সিদওয়ান প্ল্যান্টে তারা একটি 4th জেনারেশন নিউক্লিয়ার রিঅ্যাক্টর, এই জেনারেশনগুলি কি, অর্থাৎ 3rd জেনারেশন থেকে 4th জেনারেশন কী হবে, যে কম জ্বালানিতে ভালো আরও শক্তি উৎপন্ন হবে, এইসব হলো। এভাবে তারা তাদের আপাতত 4th জেনারেশন নিউক্লিয়ার রিঅ্যাক্টর তারা তৈরি করতে চলেছে, যেটা হলো সিদওয়ান প্ল্যান্টে চায়নাতে। এরপরে আমরা দেখব যে কার্বন ন্যানোফ্লুরেট। কার্বনের একটি নতুন কার্বন দিয়ে তৈরি একটি নতুন পদার্থ, যেটি কার্বন নতুন একটি গঠন বলতে গেলে, যে এই গঠন কি হবে, যে আইআইটি বোম্বে তারা আবিষ্কার করেছে। এটি দেখা যাবে যে 87% সোলার এনার্জিকে সে হিটে ট্রান্সফর্ম করতে পারবে। অর্থাৎ কি, এটি একটি তাপ শোষক, সূর্যালোক শোষণ করে, এবং 87% সেটি একটি হিটে কনভার্ট করতে সক্ষম হবে এই কার্বন ন্যানোফ্লুরেটের দ্বারাতে। এরপরে আমরা যদি একটা জিনিস দেখি, যে ন্যানোফোটনিক ইলেকট্রনিক অ্যাক্সিলারেটর, অর্থাৎ NEA, এটি কি জার্মানির ইউনিভার্সিটি অফ এলেনবার্গ এবং নুরেমবার্গ এরা তৈরি করেছে একটি নতুন প্রকারের ইলেকট্রন অ্যাক্সিলারেটর কি হয়, যে কোনো একটি পার্টিকেল, চার্জ পার্টিকেল যদি থাকে, তাদেরকে খুবই দ্রুত, অর্থাৎ আমাদের বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষার কাজে বৈজ্ঞানিক তাদের একটি খুবই একটি গতিশীল উচ্চ গতির পার্টিকেল যখন আমাদের প্রয়োজন হয়, তখন আমরা কি বিভিন্ন রকম পার্টিকেল অ্যাক্সেলারেটরের ব্যবহার করি। এবার কি, যে পৃথিবীর মধ্যে সবথেকে ছোট যে পার্টিকেল অ্যাক্সেলারেটর, সেটি জার্মানি আবিষ্কার করলো, তার নাম কি NEA, অর্থাৎ ন্যানোফোটনিক ইলেকট্রন অ্যাক্সিলারেটর। এবার যদি একই রকমভাবে আমরা দেখতে, সবচেয়ে বড় আমরা নাম শুনেছি যে হেড্রন কোলাইডার আমরা নাম শুনেছি। এই হেড্রন কোলাইডার, যেটি সুইজারল্যান্ড, লার্জ হেড্রন কোলাইডার, সেটি সুইজারল্যান্ডে অবস্থিত। এটি হলো সবথেকে বড় পার্টিকেল অ্যাক্সেলারেটর। এই পার্টিকেল অ্যাক্সেলারেটরের দ্বারা কী করা হয়, কোনো চার্জ পার্টিকেল যেমন ইলেকট্রন, যেমন আমরা প্রোটন, নিউট্রন, এদেরকে আমরা কী করি অ্যাক্সেলারেট করি, অর্থাৎ এদের বেগ বৃদ্ধি করি, আলোর কাছাকাছি বেগে নিয়ে যাই, যাতে বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা সম্ভব হয় এবং আমরা আরও বৈজ্ঞানিক যে রহস্য সেগুলো উদ্ঘাটন করতে সক্ষম হই, সেগুলির জন্য ব্যবহার করা হয় পার্টিকেল অ্যাক্সেলারেটর। একই রকম একটি পার্টিকেল অ্যাক্সেলারেটর কলকাতাতে অবস্থিত ভারতের একটি পার্টিকেল অ্যাক্সেলারেটর, যার নাম ভেরিয়েবল এনার্জি সাইক্লোট্রন, অর্থাৎ কি ভেরিয়েবল এনার্জি সাইক্লোট্রন সেন্টার। অর্থাৎ এটিও কি একটি পার্টিকেল অ্যাক্সেলারেটর, যেটি ভারতের কোথায় অবস্থিত, এটি কলকাতাতে। এবং তৈরি করেছিল BARC, অর্থাৎ ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার, তারা তৈরি করেছিল এটি 1969-এ। এবার যদি আমরা বলি BARC এর হেডকোয়ার্টার কোথায়, এর হেডকোয়ার্টার হবে মুম্বাইতে এর হেডকোয়ার্টার। এরপরে নেক্সট আমরা দেখব যে TCS এর একটি প্রোগ্রাম লিভিং হার্ট প্রোগ্রাম, অর্থাৎ কি, যে পৃথিবীর বিভিন্ন প্রান্তের যে হার্ট বিষয়ক যে রিসার্চার, তাদের জন্য একটি নতুন প্ল্যাটফর্ম, তার নাম হলো লিভিং হার্ট প্রোগ্রাম। এর জন্য TCS পার্টনার করেছে ডেসল্ট সিস্টেমের আরেকটি কোম্পানি আছে, তাদের সঙ্গে পার্টনার করে হার্টের একটি সিমুলেশন তৈরি করে। সিমুলেশন অর্থাৎ কি, যে কৃত্রিমভাবে একটি কম্পিউটারের মধ্যে তৈরি হবে, যে কিভাবে আমাদের হার্ট কাজ করে ইত্যাদি দেখানোর জন্য একটি নতুন সিস্টেম। তো এই যে প্রোগ্রাম, তাদের লিভিং হার্ট প্রোগ্রাম, তার জন্য TCS এর সঙ্গে যুক্ত হয়েছে ডেসল্ট সিস্টেম এবং অ্যামাজন AWS, অর্থাৎ কি অ্যামাজন তো আমরা জানি যে ই-কমার্স ওয়েবসাইট একটি, এবং তাছাড়াও তাদের যে অন্যান্য যে টেকনোলজি বিষয়ক যে তাদের যে সংস্থা, সেটির নাম হলো অ্যামাজন EWS এবং ইসরো, তারা দুজনে ভারতীয় যে স্পেস টেক স্টার্ট আপগুলি যে আছে নতুন, যেমন আমরা একটু আগে পড়েছিলাম যে স্কাইরুট অ্যারোনটিক্স, সেরকমই আমরা যদি দেখি যে ওরকম টাইপের যে স্পেস টেক স্টার্ট আপগুলি আছে, সেগুলিকে সাপোর্ট করার জন্য ইসরো এবং অ্যামাজনের AWS তারা দুজন চুক্তি করেছে। তার সাথে আমরা জানি আরেকটি দেখলাম যে
গুগল এবং এইচপি, গুগল এবং এইচপি অলরেডি সে কম্পিউটার তৈরি করে এবং বিভিন্ন ল্যাপটপ পিসি ইত্যাদি তৈরি করে থাকে, এবং তারা এইচপি গুগলের সাথে যুক্ত হয়ে ক্রোমবুক অর্থাৎ আরেকটি ছোট অ্যান্ড্রয়েড ভার্সনের অ্যান্ড্রয়েড টাইপের একটি নতুন ল্যাপটপ তৈরি করতে চলেছে, যার নাম হবে ক্রোমবুক, এবং কারা? এইচপি এবং গুগল মিলে। তো এই ছিল আজকের ভিডিও। একবার রিভাইজ করিয়ে নিই প্রথম থেকে, যে সায়েন্স অ্যান্ড টেক বিষয়ের আজকে কারেন্ট অ্যাফেয়ার্স। প্রথমে হলো দিল্লি ডিক্লারেশন এআই, আরেকটি ছিল কি ব্লিচলে পার্ক ডিক্লারেশন। এগুলি সবই দুটি হলো যে এআই বিষয়ে যে আমাদের যে বিভিন্ন রকম রিস্ক ফ্যাক্টরগুলি এবং বিভিন্ন যে উপকারিতা, কীভাবে কাজে লাগানো যেতে পারে এআইকে, এবং সেন্সিবল ইউজ, অর্থাৎ যেমন আমরা কিছুদিন আগে দেখেছিলাম যে অন্যজনের ফেসে অন্য ব্যক্তির মুখ লাগিয়ে দিয়ে বিভিন্ন রকমভাবে ম্যানিপুলেট করা মানুষকে, সেই সব যেন না করা হয়, সেসব বিষয়ে যে বিভিন্ন রকম সিদ্ধান্ত নিতে হবে, সেই উদ্দেশ্যে এই দিল্লি ডিক্লারেশনটি পাবলিশ হয়েছে। এরপরে যদি দেখি যে ভারতের নতুন মিসাইল ডিফেন্স সিস্টেম আকাশ ওয়েপেন সিস্টেম, এবং আমরা জানলাম পেট্রিয়ট আমেরিকার এবং আয়রন ডোম ইসরায়েল। এরপরে প্রথম মহিলা হতে চলেছেন কে? ক্রিস্টিনা কচ, প্রথম মহিলা যিনি চাঁদে মাটিতে পা রাখতে চলেছেন, ক্রিস্টিনা কচ। এবং ভিক্টর গ্লোভার, প্রথম ব্ল্যাক পার্সন যিনি চাঁদের মাটিতে পা রাখতে চলেছেন। এবং মহিলা রোবট ইসরোর দ্বারা তৈরি ব্যায়াম মিত্রা, যেটি গগনযানে যুক্ত হবে। এরপরে মুন স্নাইপার, যেটি জাপানের মিশন, এবং সেনজু 17 চায়নার মিশন। এরপরে নাসা কী করেছে? মঙ্গল গ্রহে অক্সিজেন কৃত্রিমভাবে তৈরি করতে পেরেছে। এবং এরপরে ডর্নিয়ার এয়ারক্রাফটটি হচ্ছে হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড তৈরি করেছে। এরপরে ভুটানে হবে ন্যাশনাল ডিজিটাল আইডি ব্যবস্থা। এবং ভ্যানাডিয়াম খাম্বাত উপসাগরে পাওয়া গেছে, এবং সুতলেজ নদীতে ট্যান্টালুম এই ধাতুটি পাওয়া গেছে। এরপরে ভাসিনী ভারতীয় ভাষা অনুবাদক, এবং জেমিনাই গুগলের এআই। এরপরে VONR, এটি 5G সম্পর্কিত একটি টেকনোলজি। এবং এরপরে 4th জেনারেশন নিউক্লিয়ার রিঅ্যাক্টর কোথায়? চায়না সিদওয়ান প্ল্যান্ট। এরপরে কার্বন ন্যানোফ্লুরেট একটি গঠন, যেটি সূর্যালোককে 87% শোষণ করে হিটে কনভার্ট করতে সক্ষম, সেরকম একটি গঠন হলো কার্বন ন্যানোফ্লুরেট, যেটি IIT বোম্বে তৈরি করেছে। বিশ্বের সবথেকে ছোট পার্টিকেল অ্যাক্সেলারেটর NEA, ন্যানোফোটনিক ইলেকট্রন অ্যাক্সেলারেটর, জার্মানি তৈরি করেছে। এরপরে যেটা হলো যে TCS তাদের লিভিং হার্ট প্রোগ্রাম এর পার্টনার হিসেবে ডেসল্ট সিস্টেমের সাথে যুক্ত হয়েছে। অ্যামাজন AWS ইসরোর সাথে যুক্ত হয়েছে, এবং যুক্ত হয়ে তারা টেক স্টার্টআপগুলিকে সাপোর্টের উদ্দেশ্যে কাজ করবে। এবং এইচপির সাথে গুগল একটি ক্রোমবুক তৈরির চুক্তি করেছে। ধন্যবাদ আজকের ক্লাস শেষ পর্যন্ত দেখার জন্য। ভালো লাগলে ক্লাস অবশ্যই লাইক করবে এবং বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ। আগামী ক্লাসের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ।